সোনাবাগান ইস্টবেঙ্গলের যে প্রধান প্রতিপক্ষ যে সোনাবাগান বলে একটা ক্লাব আছে বা ছিল জানি না, তো তাদের নিয়ে একটা আলোচনা করব। আগামীকাল 1 আগস্ট ইস্টবেঙ্গলের ফাউন্ডেশন দিবস। তো সেই উপলক্ষে ইস্টবেঙ্গল ক্লাব যথারীতি প্রত্যেক বছরের মতন সাজানো হয়েছে। তো একটা ছবি পেলাম আমি ইস্টবেঙ্গল ক্লাবেরই একটা ফেসবুক পেজ থেকে, তো সেটা আমি শেয়ার করলাম আমার চ্যাট ফোরামে। তো তারপর দেখলাম কোনো একটা র্যান্ডাম একটা বেকার কোনো একটা ওই সোনাবাগানের ছেলে একটা উল্টোপাল্টা একটা মন্তব্য করলো সেখানে। ওই শোভাবাজারের অবস্থিত যে একটা রেড রাইট একটা এলাকা আছে, সেইটা উল্লেখ করলো যে ইস্টবেঙ্গল ক্লাব সুসজ্জিত অবস্থায় নাকি ও সেরকম মনে হতেই পারে, তো সেখানে যায় বা ওর বাবা মা হয়তো ওখানেই দেখা হয়েছে, যেতেই পারে। তো প্রথমে এই বিষয় নিয়ে একটু আলোচনার আগে বলবো যে ইস্টবেঙ্গল ক্লাব কেন তৈরি হয়েছিল 1920 সালে অবিভক্ত ভারতে। আপনারা নিশ্চয়ই সবাই ইতিহাসটা জানেন যে ওরকম এদেশিদের একটা ক্লাব, তাদের মনে হয়েছিল একটা ম্যাচ শেষে যে সেই টিমে যারা খেলেছিল ওপার বাংলার বা বাঙাল কিছু খেলোয়াড়, তাদের সততা নিয়ে তাদের একটা মনে একটা প্রশ্ন জেগেছিল। হতেই পারে নুচি বোধে একটু বেশি খেয়ে ফেলেছিল, তাই খুব গ্যাসের জন্য তাদের মনে একটা সন্দেহের উদ্রেক হয়েছিল। তার থেকে 1920 সালে অবিভক্ত ভারতে ইস্টবেঙ্গল ক্লাব তৈরি হয়েছিল। তো এই যে আমাদের সোনাবাগান, এরা মাঝে মধ্যে এই কথাটাকে উল্লেখ করে, যেহেতু এদের উত্তর কলকাতাতে যেখানে এদের মানে গড় বলা হয়, আপনার ঘটিদের গড়, তার খুব কাছাকাছি এই জায়গাটা। তো এরা কিছু হলে ইস্টবেঙ্গলের সাথে সেটা তুলনা করে। কিন্তু দেখুন, একটা সত্যি কথা বলছি, এই যে সোনার যে জায়গাটা, এখানে যারা কাজ করে, যারা দেহ ব্যবসার সাথে যুক্ত, তাদেরও কিন্তু একটা না বলার একটা অধিকার আছে। নো ইজ নো, মানে আপনি টাকা দিলেই কাউকে পেয়ে যাবেন না। কিন্তু দেখুন, এই যে সোনাবাগান যে ক্লাবটার এখন যে বর্তমান অবস্থা, তাদের কি না বলার ক্ষমতা আছে? ওই যে আলিপুর থেকে তো কিনে নিয়েছে পুরো ক্লাবটাকে, তাদের এইটা বলার অধিকার আছে যে আমরা কলকাতা ফুটবল লিগে প্রথম টিম নামাবো, বা আমরা মহিলাদের টিম নামাবো, বা আমরা ট্রফি জিতলে ময়দানে নিয়ে আসবো? এই না বলার ক্ষমতাটা কিন্তু ওই সোনাবাগানের বা সোনার জায়গার মহিলাদের রয়েছে। আমাদের এই ক্লাবটার, এই ফুটবল ক্লাবটা, সোনাবাগান ক্লাবটা কিন্তু সেই ক্ষমতাটুকু নেই যে না বলার। আর এই যে এই দেহ ব্যবসা নিয়ে আমি জানি অনেকে আপনারা অনেক কিছু বলেন, কলকাতায় যেহেতু একটা বড় এরকম একটা এলাকা আছে, সে নিয়ে অনেকে অনেক কিছু বলেন, কিন্তু দেখেন এটার সাথে মানে এটা একটু কমপ্লিকেটেড একটা ব্যাপার। এই যে এর যে একটা এক্সিস্টেন্স, তার কারণ না এটার সঙ্গে ঠিক অর্থের কোনো সম্পর্ক নেই। কেন নেই বলছি, ধরুন ভারত তো একটা তৃতীয় বিশ্ব, অনেকে বলে গুজরাট প্রথম বিশ্ব, দিল্লি প্রথম বিশ্ব, কলকাতা তৃতীয় বিশ্ব। আচ্ছা, ধরুন কলকাতা খুব গরিব, আর প্রথম বিশ্ব, আমি সত্যিকার প্রথম বিশ্ব ধরছি, মানে গুজরাট ফুজরাট এইসব গোবলাকে ধরছি না। প্রথম বিশ্বে যারা ধনী ধনী, ইউরোপের ধনী দেশ, আমেরিকা, জাপান, কোরিয়া, প্রত্যেক জায়গায় কিন্তু সমস্যাটা আছে, বা এই গণিকা প্রথা ব্যবস্থাটা রয়েছে প্রত্যেকটা ধনী দেশে। তাহলে কি মানে অর্থ নয়, তাহলে কি সাম্যবাদ? না, তাও তো নয়। রাশিয়া, রাশিয়া মানে যেটাকে আমরা সাম্যবাদের একটা, একসময় আমরা ভাবতাম মানে সাম্যবাদের একটা বেঞ্চমার্ক, কিউবা, ভিয়েতনাম, চীন, এখানেও রয়েছে। তাহলে সমস্যাটা কোথায়? এটা একটা গভীর সমস্যা। সুতরাং এইটা নিয়ে কলকাতাকে আলাদা করে হ্যাটা করার কোনো কারণ নেই, কেননা সমস্ত সমাজ ব্যবস্থায়, সমস্ত ধনী দেশে, গরিব দেশে এটা কিন্তু আছে। কিন্তু একটা ব্যাপার যেটা হচ্ছে, এদের একটা না বলার ক্ষমতা আছে, যেটাই সোনাবাগানের সমর্থকদের বা কর্মকর্তাদের নেই, কিন্তু না 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 বলার ক্ষমতা নেই। আমরা কি দেখলাম, পশ্চিমবঙ্গের যে মন্ত্রী অরূপবাবু, উনি বললেন একটা প্রার্থনা যেন ক্লাবে তোমাদের ট্রফিটা আসে। পরদিন আমরা কি দেখলাম, মানে সেদিনই দেখলাম যে দুটো প্লেয়ার তারা ট্রফি নিতে এলো না, তাদের পাঠালো না, বাবু পাঠালেন না, আলিপুর থেকে পাঠালেন না। পরদিন দেখলাম ক্লাবে যে ট্রেনিং হচ্ছে সেখানে গিয়ে দিয়েছে, এই না তোমার তো আসার
তোমাকে দিয়ে আসতে দিল না বাবু, এই ন ট্রফি। আবার সেইটা নিয়ে আবার গল্প জুড়ে দিল কিছু, আমাদের মিডিয়া গল্প জুড়ে দিল কি না, আসতে যাচ্ছিল, আপুই আসছিল, হঠাৎ করে ফোন চলে এলো। কিসের ফোন? বাড়িতে কিছু একটা ঘটেছে। তারপর কোথায়, সে কি বাড়িতে চলে গেল, মণিপুরে চলে গেল? না, সে হোটেলে চলে গেল। কেন? হোটেলে ফোন আছে। ও বাবা, হোটেলে ফোন আছে, হ্যাঁ, ওই সোনা বাগানে ফোন নেই। ফোনটা ধরতে এমন কিছু বাড়ির গুরুত্বপূর্ণ কাজ যেটা করতে গিয়ে হোটেলে যেতে হলো, হোটেল গিয়ে ফোনটা করতে হলো। ওখানে ল্যান্ডলাইনে ফোনটা এসছে, ওই ল্যান্ডলাইনে শুধু হোটেলেই ফোনটা আসে, মোবাইল টোবাইল নেই। ওই ময়দানে গিয়ে, ওই সোনা বাগানে গিয়ে ফোনটা সে করতে পারে না। তো এই ধরনের এই বললাম না, এই যে আত্মমর্যাদা বোধ আমাদের ওই সোনার ওই জায়গার মহিলাদের মধ্যে আছে, কিন্তু এদের এটা নেই, এই ক্ষমতাটুকু এদের নেই। আর একটা বিষয় বলে শেষ করব, এই আমরা দেখলাম যে দুর্গাপুজো নিয়ে পশ্চিমবঙ্গ সরকার 1,10,000 করে দেবে, একটা গ্র্যান্ট দেবে প্রত্যেকটা দুর্গাপুজোকে। তো এইটা নিয়ে আমি দেখেছি ভারতে কিছু লোকের অদ্ভুত ধারণা আছে যে সরকার মানে হচ্ছে সেখানে খাবে খাবে খাবে, ট্যাক্স দাও, সার্ভিস চার্জ দাও, এই দাও 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 দাও। কিন্তু মানে সরকার কিছু যদি আপনি চান, না না না, কেন সরকার আমাদের দেবে? সরকারের কাজ শুধু নেওয়া। এটা ভাই কোথা থেকে আপনারা শিখেছেন আমি জানি না। আমি কিন্তু বিশ্বের বড় বড় দেশে থেকেছি কর্মসূত্রে, ধনী দেশে, সেখানে সরকার সবার থেকে অর্থ নিয়ে আবার সমাজে ফেরত দেয়, সমাজটা যাতে সচল থাকে। আর এই যে দুর্গাপুজো হয়, এ তো সমস্ত দুর্গাপুজোকে দিচ্ছে, এবং দুর্গাপুজোর টাকাটা কোথায় যাচ্ছে? সবাই কি মাল খাচ্ছে? সবাই খাচ্ছে, মানে যত বাঙালি দুর্গাপুজোর সাথে যুক্ত সবাই মাল খেয়ে উড়িয়ে দিচ্ছে, সবাই মাংস খেয়ে উড়িয়ে দিচ্ছে না। এই যে পুজোর সাথে জড়িত একটা যে অর্থনীতি রয়েছে, সেখানে টাকাটা তো সেখানেই যাচ্ছে। তো সেখানে যদি গোড়াতে টাকাটা না দেয়, তো রোল হবে কী করে? অর্থনীতির রোল। এই যে অনেকে ডোল 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 বলে, কিছু আমি দেখছিলাম এক মিডিয়ার এক মহিলা ডোল ডোল বলছে, মানে মিডিয়া নিয়ে বলে আমি শেষ করব এই বক্তব্যটা। আমরা এক সময় দেখতাম সরকারি শুধু গণমাধ্যম ছিল, দূরদর্শনের মানে ছিল, তো সকল সহায়ত এই সরকারের নিয়ন্ত্রণে রয়েছে, এটা বেসরকারিকরণ করা হোক। তো তারপর বেসরকারিকরণ করার পর আমরা কী দেখলাম, মানে বেসরকারিকরণ করার আগে আমরা দেখলাম এরকম, এখন খবর বলছি আমি ঢপদুলাল, কিছু ঢপ আপনাদেরকে শোনাবো। আমাকে বলতে বলা হয়েছে, আমার সংস্থার তরফ থেকে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের কিছু ঢপ দেওয়ার জন্য। 1 নম্বর ঢপ হলো আজকের, যে এরকম করে ঢপের কীর্তন শুনতাম। এখন প্রচুর প্রাইভেট কোম্পানি হয়ে গেছে, প্রচুর প্রাইভেটাইজেশন হয়ে প্রচুর প্রাইভেট কোম্পানি। এখন কীরকম হচ্ছে, এই মাত্র আপনাদের একটা ঢপ দেবো, একমাত্র ঢপ দেবো, একমাত্র ঢপ দেবো, ওরকম। দেখছেন তো বন্ধুরা, মানে ইউটিউবার দেখছেন তো বন্ধুরা, একটু ঢপ দিচ্ছি আপনাদের, একটু, কিন্তু সত্যিকারের ঢপ বন্ধুরা, ঢপ 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 এরকম। এখন এই মুহূর্তে আমরা ঢপ দিচ্ছি, এই মুহূর্তে আমরা ঢপ দিচ্ছি, ফ্রেশ ঢপ দিচ্ছি, ফ্রেশ ঢপ দিচ্ছি। মানে আগে একটা জায়গা থেকে আমরা সরকারি কিছু ঢপ শুনতাম, ঢপের খবর আপনাদের কাছে নিবেদন করছি ঢপ দুলাল। এখন সবাই ঢপ মারছে, তো তাদের তো ওরকম চিন্তা ভাবনাই হবে। লিখে দিল একজন ডোল দিচ্ছে, ডোল কিসের ডোল ভাই? দুর্গাপুজোর এই টাকাটা একটা রোল করে একটা ইকোনমি, কিন্তু একটু শিক্ষিত হন না, তো ওখানেই পড়ে থাকবেন, ঢপের কীর্তন দিচ্ছি, ঢপের কীর্তন, এরকমভাবে পড়ে থাকতে হবে, আর শোনা হয়েই থাকবেন জীবনে। সবাই ভালো থাকবেন।